সভার সম্মানিত সভাপতি আমাদের মাননীয় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, প্রধান অতিথি এবং সেই সাথে আজকে উপস্থিত আছেন আমাদের বারবার নির্বাচিত সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী, বার কাউন্সিলে লিড করছেন জয়নাল আবেদিন সাহেব আছেন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে, সেই সাথে আছেন আমার বন্ধুবর ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আর আমার পাশে তো বারের প্রেসিডেন্ট, 7 বারের সেক্রেটারি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ভাই বসে আছেন। তার পাশে আছেন আমাদের অত্যন্ত ডাইনামিক সেক্রেটারি এইবারে নির্বাচিত মোহাম্মদ আলী, এবং সেই সাথে আমাদের অত্যন্ত প্রিয় ব্যারিস্টার নওশাদ জমির মাননীয় এমপি সংসদে আছেন, এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাই উনিও সংসদে আছেন। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, দেখেন সুপ্রিম কোর্টে আমরা যারা আছি দিন দিন মামলার সংখ্যা বাড়ছে, যেই তুলনায় মামলা বাড়ছে আমরা আইনজীবীরা আসছি, কিন্তু জজ সাহেবদের বেলায় যে নিয়োগটা সেটা হয়তো সংখ্যানুপাতিকভাবে আরো বাড়াতে হবে। এটা হচ্ছে সময়ের চাহিদা। আজকে এখানে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় যেহেতু আছেন, আমি আশা করব এই বিষয়গুলো নিয়ে শীঘ্রই একটা সুরাহা হবে, সেটা আমাদের একটা লেজিটিমেট এক্সপেকটেশন থাকবে। এবং সেই সাথে অন্যান্য আরো যেই বিষয়গুলো বলেছেন আমাদের ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, যে আমরা মৃত্যুর পরে যে বেনভোলেন্ট ফান্ডের টাকা, এটা সত্যি, এবং সেই সাথে আরো ওই যে চিকিৎসার যে খরচ, এটা অপ্রতুল। আপনাদের ভোটে আমি 3 বার এই বারে নির্বাচিত হয়েছি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন, ট্রেজারার এবং সেই সাথে এজিএস। এখন ওখানে থেকে আমি যেমন দেখেছি, তার বাইরে থেকে আমি তার চাইতে বেশি জানি, যে একজন আইনজীবী হিসেবে, একজন সদস্য হিসেবে, যে আমাদের মামলার যে পেন্ডিং মামলা এখন যেমন মোশন অ্যান্টিসিপেটরি বেইলের কথা এসছে, যে সেটাতে সাথে সাথে হওয়ার কথা সময় নিচ্ছে, এই জিনিসগুলো টেকনিক্যালিটিস যেগুলো আছে এগুলো আমরা আশা করব যে সব পক্ষের মধ্যেই একটা আলাপ আলোচনা করে বার এবং বেঞ্চ এটার একটা আশু সমাধান আমরা দেখতে চাইব। কারণ দিনের শেষে বিচার প্রার্থী যারা আছেন বাংলাদেশে সাধারণ মানুষ, এবং রাষ্ট্রের 3টা অঙ্গের ভেতর একটা অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, যেটা সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কাজেই নির্বাহী বিভাগ ভুল করলে বিচার বিভাগ ইন্টারপ্রিটেশন দিবেন, সংসদে আইন পাশ হলে সেখানেও বিচার বিভাগ, আপনারা জানেন আমরা জানি যে ইন্টারপ্রিট করেন, ইন্টারপ্রিটেশন দেন, বিচার বিশ্লেষণ করেন, ব্যাখ্যা দেন। তো সেই জায়গা থেকে বিচার বিভাগটা শক্ত, বিচার বিভাগটা শক্তিশালী হলে সেটা আমাদের একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ভালো একটা অবস্থান আসলে তৈরি করে। আর আরো এখানে যারা আছেন অত্যন্ত অভিজ্ঞ, মঞ্চে যারা বসা আছেন, আমি আশা করব ওনাদের কাছ থেকে আপনারা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু একটা কথা বলে শেষ করি, যেহেতু আমার ডান দিকে আইনমন্ত্রী মহোদয় আবারও বলছি বসা আছেন, আমরা যারা আইনজীবী আছি আমাদের এই আইন অঙ্গন থেকে আমাদের দেশের যে অর্থনীতি, সেখানে কিন্তু বেশ ভালো একটা কন্ট্রিবিউশন আমাদের আইনজীবীদের আছে অর্থনৈতিকভাবে, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু সরকার থেকে ট্রেনিং বলেন কিংবা অর্থনৈতিক যে বিষয়টা আছে সেখানে তেমন কিছু আসলে পাই না। আমি আশা করব এটা আমাদের এই এলাকার একজন অত্যন্ত স্বনামধন্য আইনজীবী যারা আমার আশে সবাই আছেন, আইনমন্ত্রী বলবেন যে ভবিষ্যতে আমাদের যেই বাজেট, এই যে কিছুদিন আগে বাজেট দিল, তো তখনও আমাদেরকে এটা চিন্তায় ফেলেছে যে আমাদের কি আমরা কিছু ডিজার্ভ করি কিনা। করি তো? আপনারা কি বলেন করি? সেটা বলেন আমাদের সামনে যারা আছেন, বলতে হবে, আমাদের বারবার বলতে হবে, বলতে বলতেই ওই না চাইলে বলে না, কানতে হবে, বলতে হবে, না হলে তো ওই মাও
যেমন সেই রকম আর কি আমাদের অবস্থা। তো আশা করি যে আমাদের অসুবিধা আছে, সুবিধা আছে, ভালো আছে, মন্দ আছে, আইনজীবীদের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। কাজেই সেই সাথে সমান তালে আইনজীবীদের সুযোগ সুবিধা, আমাদের একটা কোনো বসার জায়গা, ক্লাব, আমাদের যে এখানে সুপ্রিম কোর্ট বারে আমাদের যে কিউবিকল যেটাকে আমরা বলি চেম্বার, সেটার অপ্রতুলতা এবং সেই রকম এরকম আরো চেম্বার, আরো অডিটোরিয়াম করার আশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা পয়েন্টে আপনি বলেন, যেহেতু বেনেভোলেন্ট ফান্ডের কথাটা আসছে, খুব ইম্পর্টেন্ট, উইথড্রয়াল অফ বেনেভোলেন্ট ফান্ড। আমরা সবাই বলি যে যেই টাকাগুলো আমার জীবদ্দশায় আমি কাজ করে আমি আমার এন্টাইটেলমেন্ট আমার মৃত্যুর পর কেন হবে, এবং দেখা যাচ্ছে যে এইটাতে আমার যদি চিকিৎসার জন্য আমাকে কেন অন্যকে হাত পাততে হবে, এবং আমার নিজের এন্টাইটেলমেন্ট আমি কখন, এইটা যদি আপনি একটু কনক্লুডিং আপনার একটা লাইন বলেন। এই জিনিস দুটো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। আমি যখন ট্রেজারার তখন আপনারা জানেন এমইউ আহমেদ ভাইয়ের কথা মনে আছে না? জি জি জি। এমইউ আহমেদ ভাই মারা গেছিলেন স্কয়ার হসপিটালে। তো আমি যখন গেলাম যে বারের থেকে আসলেই খুব অল্প পয়সা আমরা পাই, প্রথমে উনি ছিলেন সোহরাওয়ার্দী, সেখান থেকে এখানে আসলেন, এটা খুবই অপ্রতুল ছিল, সে সত্যি কথা। আমি চাই যে আমাদের মান সম্মান, আমাদের যারা লয়ার আছেন আমার ভাই বোনরা, প্রত্যেকের মর্যাদার কথাটা মাথায় রেখে এই জায়গাগুলোতে আমূল পরিবর্তন আসবার প্রয়োজন আছে। এবং সেই সাথে চিন্তা করেন অনেক কিছুই ভাবা যায়, গ্রুপ ইন্স্যুরেন্স হতে পারে, কিংবা আরো যেভাবে আমাদের সুযোগ এবং সুবিধা, আমরা তো কিছুই পাই না, আমরা তো সরকারি চাকরি করি না, আমরা তো অত্যন্ত স্বাধীন, এটা তো স্বাধীন পেশা, কিন্তু তারপরও কন্ট্রিবিউশনটা যখন চিন্তা করি, এবং সেই সাথে চিকিৎসা বলেন কিংবা বেনেভোলেন্ট ফান্ড, বেঁচে থাকতেই একজন লয়ারের এটা পাওয়া তার যৌক্তিক অধিকার বলে আমি মনে করি।